একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশে গণতন্ত্রের ধারা সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজশাহী সেনানিবাসে আয়োজিত 7, 8, 9 ও 10 নম্বর কন্টিনজেন্ট বীরদের কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ শেষে কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য বিভিন্ন কল্যাণমূলক সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে সরকার। সেনা সদস্যদের প্রশিক্ষণ ও প্রশাসনিক সুবিধাও বৃদ্ধি করা হয়েছে। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার জন্য যখনই প্রয়োজন হবে তখনই সেনাবাহিনীকে জনগণের পাশে পাবে বলে আশা প্রকাশ করেছেন শেখ হাসিনা। বাংলাদেশের সেনাবাহিনীকে দেশের সম্পদ উল্লেখ করে শেখ হাসিনা সকলকে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে ঐক্যবদ্ধ হয়ে যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানান সরকার প্রধান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাংলাদেশ সেনাবাহিনী এদেশের সম্পদ, দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের মূর্ত প্রতীক। তাই সেনা পেশাদারিত্বের কাঙ্ক্ষিত মান অর্জনের জন্য আপনাদের সকলকে দক্ষ, সামাজিক, ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ এবং মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সকাল 7:30টার দিকে অসুস্থ অবস্থায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তার হৃদযন্ত্রে 3টি ব্লক ধরা পড়েছে, তবে তার অবস্থা এখন কিছুটা স্থিতিশীল। আগামী 72 ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। 67 বছর বয়সী ওবায়দুল কাদের 2016 সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওনার অ্যাঞ্জিওগ্রাম করা হয়েছে, অ্যাঞ্জিওগ্রামে দেখা গেল 3টা নালী ব্লক। তো ব্লক অবস্থায় আসলে এরকম ঘটনা ঘটতে পারে, একটা নালী খুলে দিয়েছি। এখন মোটামুটি উনি স্টেবল আছে, স্টেবল থাকলেও বলা যাবে না যে স্টেবল, এটা যে কোনো মুহূর্তে আনস্টেবল হয়ে যেতে পারে এবং হয়ে যেতেও পারে। আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য আমরা যোগাযোগ করছি। আমরা আশা করছি তাকে আমরা সিঙ্গাপুর সহসা নিয়ে যেতে পারবো। ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ। এ নিয়ে পুরো ক্যাম্পাস এখন সরগরম। ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছে ছাত্র সংগঠনগুলো। সকালে কেন্দ্রীয় লাইব্রেরি, কলা ভবন, মধুর ক্যান্টিনে প্রচারণা করেছে প্রগতিশীল ছাত্রজোটের প্রার্থীরা। এ সময় তারা নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের জন্য কি কি করবেন সেটি তুলে ধরেন। 28 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে সরগরম ক্যাম্পাস। প্রতিদিনই মিছিল মিটিং করছেন প্রার্থী ও সমর্থকরা। দর্শক, ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ। আর এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী বুলবুল রেজা, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। বুলবুল, ঠিক কখন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে সেই সময়টি আমাদেরকে জানাতে পারেন কিনা? এই যে আর মাত্র 2 ঘন্টা পরে অর্থাৎ বিকেল 4টার মধ্যেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে যারা প্রার্থী হতে ইচ্ছুক, অর্থাৎ যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত যারা টিকে থাকবেন এই লড়াইয়ে, তা জানা যাবে বিকেল 4টার পরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এবং প্রতিটি হলের যে নোটিশ বোর্ড রয়েছে সেই নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এরই মধ্যে আমরা জেনেছি আসলে শেষ পর্যন্ত যে 237 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে নির্বাচন করার জন্য, তাদের মধ্যে 7 জনের যে প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছিল, এর মধ্যে 5 জন আপিল করেছিলেন। আপিলের ফলাফল তাদের পক্ষে এসেছে। এখন আমরা বলতে পারি আসলে 235 জন হয়তো শেষ পর্যন্ত টিকে থাকবেন। কারণ আর অন্যদিকে হল সংসদ যেগুলো রয়েছে সেই হল সংসদে কিন্তু অনেকেই
মনোনয়নের যাদের প্রত্যাহার করে নিয়েছেন, বিশেষ করে ছাত্রলীগের যারা বিদ্রোহী প্রার্থী ছিলেন তারা তাদের মনোনয়নটি প্রত্যাহার করে নিয়েছেন। তবে ছাত্র দলের যারা রয়েছেন তারা কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেনি। তারা পূর্ণাঙ্গ প্যানেলই দেয়নি। বিশেষ করে মেয়েদের যে 5টি হল রয়েছে সেই মেয়েদের 5টি হলে মাত্র একটিতে শুধুমাত্র ভিপি পদে তারা একটি হলে শামসুন্নাহার হলে মানসুরা আক্তার নামে একজন শিক্ষার্থীকে তারা মনোনয়ন দিতে পেরেছেন। বাকি যে 4টি হল রয়েছে মেয়েদের, সেখানে তারা কোনো মনোনয়নই দিতে পারেনি। তো যেহেতু বিকেল 4টার মধ্যেই এই চূড়ান্ত প্রার্থী তালিকাটি প্রকাশ করা হবে, প্রার্থী তালিকা প্রকাশ করার পর কিন্তু ছাত্র সংগঠনগুলো তফসিলে যেমনটা বলা রয়েছে যে আনুষ্ঠানিকভাবে তারা তাদের প্রচার প্রচারণা চালু করতে পারবেন। তবে আমরা সকালবেলায় দেখেছি আসলে বিভিন্ন ছাত্র সংগঠন তাদের প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন। বিশেষ করে সকালে আমরা দেখেছি প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে, অর্থাৎ সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র এবং প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন বাম ছাত্র সংগঠনগুলো, তারা কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছেন। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগ রয়েছে, ছাত্রলীগের ব্যানারে সম্মিলিত শিক্ষার্থী সংসদের যে প্যানেলটি রয়েছেন সেখানকার ভিপি পদে মনোনয়ন যিনি পেয়েছেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন, তিনি তার প্রচার প্রচারণা চালিয়েছেন। একটু আগে আমরা দেখেছি বাংলাদেশ ছাত্র মৈত্রীর ব্যানারে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন তারাও তাদের প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন এবং এই প্রচার প্রচারণার মাধ্যমে তারা সাধারণ শিক্ষার্থীদের কাছে তারা নির্বাচিত হলে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন নানা রকমের এবং সেগুলো বাস্তবায়নে তারা কি উদ্যোগ নেবেন সে ধরনের নানা রকমের প্রতিশ্রুতি তারা দেওয়ার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে নির্বাচিত হলে তারা এই ধরনের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করবেন। এই যে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। এরপরে যখন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং প্রার্থী তালিকায় কারা বাদ পড়লেন কারা থাকলেন সে বিষয়ে বিস্তারিত জানানো যাবে। অনেক ধন্যবাদ বুলবুল, সেই আশায় রইলাম। সব দলের অংশগ্রহণ না থাকায় জৌলুস হারাতে বসেছে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন। বিশ্লেষকরা বলছেন দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হওয়ায় দলগত কোন্দল বাড়বে, আর নির্বাচন একপেশে হতে যাচ্ছে বলে গতবারের চেয়ে সহিংসতা ও প্রাণহানির ঘটনা কম হতে পারে বলে মনে করছেন তারা। প্রথম দফার ভোট শান্তিপূর্ণ হলেও দ্বিতীয় থেকে পঞ্চম দফায় কেন্দ্র দখল, বোমা হামলা, জাল ভোট, কারচুপি, ব্যালট বাক্স ছিনতাই ও ব্যাপক সহিংসতার মধ্য দিয়ে শেষ হয় চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন। এতে 25 জনের প্রাণহানির ঘটনা ঘটে, আহত হয় 500-রও বেশি। তবে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতা ও প্রাণহানির সুযোগ নেই বলে মনে করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, ঠিক কেউ আসুক না আসুক আগামী দিন নির্বাচন, এবং নির্বাচন হলেই কেউ না কেউ নির্বাচিত হয়ে যাবেন, প্রতিদ্বন্দ্বিতা থাকুক না থাকুক। এটাই হচ্ছে এখনকার প্রকৃতি, প্রতিযোগিতার ধরনও ভিন্ন, সুতরাং এখানে প্রাণহানির আশঙ্কা খুব কম। বিশ্লেষকরা বলছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন না হওয়ায় সহিংসতার প্রশ্নই আসছে না। প্রধান দলের সাথে আর কেউ কোনো কন্টেস্ট না থাকলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না। এখানে সহিংসতার প্রশ্ন অবান্তর। নমিনেশন মানেই নির্বাচন হয়ে যাওয়া, নির্বাচিত হয়ে যাওয়া। ভাইস চেয়ারম্যান পদের মধ্যে উপর থেকে নমিনেট করছেন না বললেও কারো না কারো হাত তাদের কারো না কারো মাথায় থাকবে। সরকার বিদ্রোহী প্রার্থী যাতে না হতে পারে সেই জন্য সব রকম ব্যবস্থা নেবে। তাই নির্বাচনটা যে প্রাণহীন হওয়ার এই সম্ভাবনা বেশি। বিএনপি হয়তো নির্বাচনে আসবে না, তাহলে এটা একপক্ষীয় নির্বাচন হবে। তবে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় দলীয় কোন্দল বাড়বে বলেও মনে করেন তারা। দলীয় প্রতীকে নির্বাচন না করে তাহলে সহিংসতা হবে না তা নিশ্চিত করে বলা যায় না, কারণ দলের মধ্যেই ব্যাপক প্রতিযোগিতা আছে, দলের মধ্যে ব্যাপক তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে বলে আমার মনে হয়। নির্বাচন কমিশনের আন্তরিকতা থাকতে হবে, সরকারের থাকতে হবে, এবং সর্বোপরি যারা কন্টেস্ট করতেছেন এলাকায় তাদের মধ্যে সদিচ্ছা থাকতে হবে যে আমরা সহিংসতায় যাব না। পঞ্চম উপজেলা নির্বাচনের প্রথম দফা ভোটের বাকি আরও 1 সপ্তাহ। এরই মধ্যে বুধবার রাতে নির্বাচনী প্রচারণা চলার সময় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত এবং বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন মারা গেছেন, আহত হয়েছেন 5 জন। আর বৃহস্পতিবার তৃতীয় দফা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় রংপুর সদরে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলার শিকার হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসিমা জামান ববি। কাউসারা চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা। গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে এলপিজি পৌঁছে দিতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে সাউথ এশিয়া এলপিজি সামিট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন নির্দেশনা দিয়েছেন। এ সময়
প্রতিমন্ত্রী আরও বলেছেন, দাম মনিটরিংয়ে নীতিমালা প্রণয়নে কাজ করছে তার মন্ত্রণালয়। আমি চাই এলপিজি অ্যাসোসিয়েশন মার্কেটের দামের ব্যাপারে আপনাদেরকে আরো নিচে আসতে হবে। মন্ত্রণালয় থেকে একটা পলিসি অ্যাডাপশনে যাচ্ছি, এলপিজির দাম কিভাবে সাশ্রয়ী মূল্যে রাখা যায় সেটার ব্যাপারে আমরা একটা পলিসি নিতে যাচ্ছি। দর্শক, সংবাদের শুরুতেই জানিয়েছিলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। কুমু, ওবায়দুল কাদেরের চিকিৎসা এবং শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কি তথ্য আমাদেরকে জানাতে পারেন? কিছুক্ষণ আগেই কার্ডিওলজি বিভাগের যিনি চেয়ারম্যান তিনি আমাদের শারীরিক অবস্থা সাংবাদিকদের আসলে জানিয়েছেন যে ওবায়দুল কাদেরের এখন বর্তমান কি অবস্থা সেটি আমাদের জানিয়ে গেছেন। তিনি বলেছেন যে তার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল বলা যাবে না, কারণ কখনো অবস্থার উন্নতি হচ্ছে এবং কখনো অবনতি হচ্ছে। সেই জায়গা থেকে তারা এখনো 24 ঘন্টা বা থেকে 72 ঘন্টা না যাওয়া পর্যন্ত আসলে তার শারীরিক অবস্থার কথা তারা বলতে পারছেন না। এই মুহূর্তে দেখছেন যে আমাদের কিন্তু মেয়র, ঢাকা উত্তরের যিনি নবনির্বাচিত মেয়র আনিসুল হক, তিনিও কিন্তু এসেছেন ওবায়দুল কাদেরকে দেখতে। আপনারা জানেন, এবং ডাক্তার যেটা বলেছেন যে যেহেতু ওনার শারীরিক অবস্থা কখনো কখনো অবনতি ঘটছে এবং কখনো উন্নতি ঘটছে, সেই জায়গা থেকে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো আসলে তার শারীরিক যে অবস্থা সেই অবস্থা নেই। তবে একটু অপেক্ষা করতে বলেছে ডাক্তার, বলছে যে, এবং আল্লাহর উপর ভরসা করতে বলেছেন, সবাই দোয়া করতে বলেছেন, সবাইকে দোয়া করতে বলছেন, এবং দলের যে নেতা কর্মীরা যারা আছেন তারাও বলছেন যে সকলের কাছে আসলে দোয়া প্রার্থনা করছেন। এবং সর্বোচ্চ প্রধানমন্ত্রীর নির্দেশেই এখানে তার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এখানে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ওবায়দুল কাদেরের জন্য, এবং সর্বোচ্চ ব্যবস্থা চালাচ্ছেন মেডিকেল বোর্ড। তারা বসছেন এবং তারা সার্বক্ষণিকই তার তত্ত্বাবধান করছেন ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা, যে কখনো কোনো ধরনের অবনতি ঘটলে সেক্ষেত্রে তার অবস্থার উন্নতি ঘটানোর সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং দেশের বাইরে যদি প্রধানমন্ত্রী এবং পরিবারের যে কোন যারাই চাবেন তার সর্বোচ্চ কোনো ত্রুটি রাখা হবে না তার উন্নত চিকিৎসার জন্য এবং তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ার জন্য। ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা যিনি এস.টি. ইমাম, তিনিও এসেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, আইজি এসেছেন, পুলিশের আইজি, সকলেই কিন্তু আসছেন দেখতে এবং কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতি ঘটাতে সে ধরনের সর্বোচ্চ চেষ্টাই আসলে অব্যাহত রেখেছেন। যেহেতু প্রধানমন্ত্রী ঢাকায় নেই, তিনি রাজশাহীতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সেখান থেকে কিন্তু প্রধানমন্ত্রী নির্দেশনা দিচ্ছেন যে কখন কি অবস্থা ঘটছে সেই বিষয়টি তদারকি করছেন এবং নির্দেশনা দিচ্ছেন। তার নির্দেশনা মতোই কিন্তু এখানে তার চিকিৎসা চলছে এবং বলছেন যে যে কোনো ধরনের ব্যবস্থাই যেন নেওয়া হয় তার সর্বোচ্চ চিকিৎসার জন্য। তো সর্বোচ্চ এই ছিল আসলে সার্বিক অবস্থা, কারণ চিকিৎসকরা যেহেতু বলেছেন যে তারা আরও কিছুক্ষণ 24 ঘন্টা পর্যন্ত তারা আসলে পর্যবেক্ষণে রাখবেন ওবায়দুল কাদেরকে, তারপরেই আসলে বলা যাবে যে তার অবস্থার কি অবস্থা হয়েছে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমাদের। যত বাধাই আসুক, জনস্বার্থে রাজধানীর চকবাজারে রাসায়নিক দ্রব্যের দোকান ও গুদাম উচ্ছেদে অভিযান চলবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে 25 ও 26 মার্চের নিরাপত্তা নিয়ে সভা শেষে তিনি আরও বলেছেন, এই অভিযান তদারকি করছেন ঢাকা দক্ষিণের মেয়র। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী 25 মার্চ গণহত্যা দিবসে কেপিআইভুক্ত এলাকা বাদে রাত 9টায় 1 মিনিটে প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। 26 মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এদিন রাস্তাঘাটে সব রকমের তরুণ নির্মাণ নিষিদ্ধ বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুরান ঢাকায় সমস্ত কেমিক্যালের ফ্যাক্টরি যাতে না থাকে, তা আমরা এই ব্যাপারে খুবই সিরিয়াস। একটা নীতিমালা তৈরি করে সেটা যাতে সুষ্ঠুভাবে মানে সবাই, সেই জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এই জন্য মুখ্য ভূমিকা পালন করছেন আমাদের দক্ষিণের মেয়র, এবং তিনি যেরকমভাবে সহযোগিতা চাবেন কিংবা চাচ্ছেন আমরা সেই কাজটি করছি। আগামী 25 মার্চ 2019 ফ্ল্যাগ রুল বলি আমরা যেটাকে, সেটা যথাযথভাবে পালনের জন্য আমরা আহ্বান রাখব। চট্টগ্রামে বিভিন্ন আবাসিক এলাকায় রয়েছে প্রায় 5 শতাধিক রাসায়নিক দ্রব্যের দোকান ও গুদাম। ঢাকার চকবাজার ট্র্যাজেডির পর নিরাপত্তা ঝুঁকির কারণে এসব এলাকায় বসবাসকারীরা রয়েছেন আতঙ্কে। রাসায়নিক দোকান ও গুদামগুলো সরানো না হলে নিমতলী ও চকবাজারের মতো মর্মান্তিক
ঘটনা ঘটতে পারে চট্টগ্রামেও। চট্টগ্রামের মাঝিরঘাট, সদরঘাট, মাদারবাড়ি সহ আশপাশের এলাকা জুড়ে এভাবে খোলা আকাশের নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন কেমিক্যাল গোডাউন। আর কেমিক্যালের মধ্যে রয়েছে পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম নাইট্রেট ও সোডিয়াম নাইট্রেটের মতো দাহ্য পদার্থ। এছাড়া দেশের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জ, আসাদগঞ্জ ও পাথরঘাট এলাকায় আবাসিক ভবনের নিচে রয়েছে কেমিক্যালের দোকান ও গোডাউন, যেখানে রীতিমতো ঝুঁকি নিয়ে বাস করছে লক্ষাধিক মানুষ। আমার ভাই বাচ্চা যে আমরা তো মনে করেন এই যে এগুলি দুর্ঘটনা ঘটে, তো এইগুলি নিয়ে বা বাচ্চা নিয়ে কথা যে আমাদের ঘর বাড়ি জ্বলে যাবে, এই কি করবো, এখন থাকবো কোথায়, জায়গায় করবো, এটা নিয়ে মাথা মধ্যে হচ্ছে এখন। আগুন লাগা অ্যাক্সিডেন্টের পরে, আগে তো হয়নি। বিপজ্জনক এসব কেমিক্যালের গোডাউন ও দোকানের সঠিক কোনো পরিসংখ্যান নেই ফায়ার সার্ভিসের কাছে। সেফ জোনের মধ্যে আছে, তাদের অ্যানলিস্ট আছে যে আমার এতটা লাইসেন্সধারী প্রতিষ্ঠান আছে, কিন্তু এর বাইরে যে অনেকগুলো রয়ে গেছে। কিন্তু এটার একমাত্র প্রতিষ্ঠান হলো যে বিস্ফোরক অধিদপ্তর, তারা কয়টা প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে না দিয়েছে তারা একমাত্র বলতে পারবে। বিস্ফোরক পরিদপ্তরের তথ্য অনুযায়ী নগরীতে কেমিক্যাল গোডাউন ও দোকানের লাইসেন্সের সংখ্যা ১.৫ শতাধিক, কিন্তু বিপজ্জনক কেমিক্যাল গোডাউন ও দোকানের সংখ্যা ৫ শতাধিকের উপর। দীর্ঘদিন ধরে এসব এলাকায় কেমিক্যাল দোকান ও গোডাউন থাকলেও নেওয়া হয়নি ব্যবস্থা। আমরাও এর আগেও আমরা এটার পর থেকে আমরা অনুসন্ধান চালাচ্ছি। অলরেডি আমাদের আরও অফিসার আছে, এটা গতকালকে আমরা ওই এলাকায় গিয়েছিলাম। তা আমরা অনুসন্ধান চালাচ্ছি, যদি এরকম করে থাকে তাহলে পরে আমরা জেলা প্রশাসক মহোদয়ের শরণাপন্ন হয়ে আমরা ম্যাজিস্ট্রেট নিয়ে এটাগুলি সিল করে দেবো বা এটার যথাযথ ব্যবস্থা নেব। চকবাজার ট্র্যাজেডির পর এখনও টনক নড়েনি সংশ্লিষ্ট সংস্থাগুলোর। যেসব এলাকায় কেমিক্যাল দোকান বা গোডাউন রয়েছে, ঠিক একই জায়গায় বাস করছে মানুষও। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। হকার উচ্ছেদের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে বাংলাদেশ হকার্স ইউনিয়ন অবস্থান নেয়। এ সময় প্রায় 1 ঘন্টা পুরানো পল্টন থেকে শাহবাগগামী সড়কে যান চলাচল বন্ধ থাকে। বেলা 11:30টায় জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে তারা অবস্থান নেয়। এই কারণে পল্টন থেকে শাহবাগগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর 1টায় যান চলাচল শুরু হয়। এ সময় ব্যবসা করতে না দেওয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় হকাররা। এ সময় পুনর্বাসন ছাড়া যেন কোনো ধরনের উচ্ছেদ অভিযান চালানো না হয় সে দাবিও জানিয়েছেন তারা। পোশাক সহ অন্যান্য শিল্পের জন্য জিএসপি ফিরিয়ে দিতে মার্কিন রাষ্ট্রদূতকে অনুরোধ করেছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। দুপুরে বিজিএমইএ ভবনে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে বৈঠকে এমন অনুরোধ জানিয়েছেন সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান। ডিউটি ফ্রি অ্যাক্সেসটা যদি বাংলাদেশকে তুমি দাও, তাহলে আসলে লাভবান হবে তোমার দেশের যারা আলটিমেট কনজিউমার আছে তারা, আর আমাদের দেশের লাভ হবে যে আমাদের এখানে বিজনেস বাড়বে এবং আমাদের যে শ্রমিক ভাই বোনেরা আছে প্রায় 20 লক্ষ লোক কর্মসংস্থানের জন্য আসে, সেখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে। হোক মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক, যে কোনো পাবলিক পরীক্ষার ফলাফল নিয়ে বাড়তি মানসিক চাপে থাকতে হয় শিক্ষার্থীদের। যেন জিপিএ 5 পাওয়াটাই একমাত্র সফলতা, আর তা ছুতে না পারলে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়। অথচ এমন অবস্থায় বন্ধু হয়ে পাশে থাকাটাই জরুরি, যা তাকে ভেঙে না পড়ে এগিয়ে যেতে সাহায্য করবে। যখন রেজাল্ট পাবলিশ হইলো, দেখলাম যে আমি 4.87 পাইলাম, তো তখন অ্যাকচুয়ালি বলতে গেলে পুরা মানে সবাই হতাশ, আমি নিজেও হতাশ, ফ্যামিলি থেকে হতাশা। এইচএসসিতে এ প্লাস না পাওয়ায় শান্তকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। তবে তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং 3য় বর্ষে পড়ছে সে। অ্যাডমিশন টেস্টের সময় একটু হার্ডকোর পড়াশোনা করলাম, চেষ্টা করলাম যে নিজের সবটুকু দিয়ে ডেডিকেশন দিয়ে স্টাডি করার। জিপিএ 5টা অ্যাকচুয়ালি আমার মতে মানে মানুষের ইন্টেলিজেন্স লেভেল বা আইকিউ বা আপনি যেটাই বলেন নলেজ, এইটার অ্যাকচুয়ালি বেসিস হইতে পারে না। শান্তর বিশ্ববিদ্যালয়ের বন্ধু প্রিয়র গল্পটাও একই ধরনের। আমার চারপাশে যারা আমরা স্টুডেন্ট আছে আমাদের ডিপার্টমেন্টে, তো এখানে দেখা যাবে যে শতকরা 100 জনের মধ্যে 30 থেকে 40 জন এখানে চান্স পাচ্ছে যাদের জিপিএ 5 নাই। শান্ত আর প্রিয়র মতো এমন অনেক উদাহরণ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে, যারা জিপিএ 5 পায়নি কিন্তু তাতে দমেও যায়নি। আমি তো সেই কটকটি সালে আমি পাইনি, জিপিএ 5 পাইনি, আমি ট্যালেন্ট করলে পাইনি, তার মানে আমি এখানেও চান্স পাবো না। এটা কখনোই একজনের মাপকা সাফল্যের মানে একটা বাধা হতে দাঁড়াতে পারে না। এ প্লাস পেতেই হবে, এ ধারণা থেকে সবার আগে অভিভাবকদেরই বের হয়ে আসতে হবে বলে মনে করেন ছাত্র শিক্ষক সবাই। আমি যে মেসে থাকতাম ওখানে কিছু আমার সাথে কিছু ক্যান্ডিডেট ছিল, তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে, তারা অবশ্যই আমাকে উৎসাহ দিছে। আসলে এ প্লাস না পেলে হতাশ হওয়ার
কিছু নেই। আমি যখন আমার বাচ্চাটাকে গ্রো আপ করব তখন আমার এটা জানা উচিত যে আমার বাচ্চার জন্য কোনটা সুইটেবল। আমাদের গুরুত্বটা এইভাবেই থাকা উচিত ছাত্রছাত্রীদের প্রতি বা নিজের সন্তানদের প্রতি, যে তারা বিষয়ের গভীরতাটা কতটুকু নিতে পারলো, বুঝতে পারলো, সেটাই। লক্ষ্যে অবিচল থাকলে জিপিএ 5 যে কোনো বিষয় না, তার প্রমাণ শান্ত আর প্রিয়র মতো অসংখ্য মেধাবীরা। তবে তাদের জীবনে বন্ধুর মতো বড় ভাই আর ভালো বন্ধুর উৎসাহ কিন্তু অনস্বীকার্য। ফারহান হাবিব, ডিবিসি নিউজ, ঢাকা। এবারে অগ্নিঝরা মার্চের খবর। সালে ৩রা মার্চ পাঠ করা হয় বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার, যা কার্যত মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ রূপরেখা। এদিনই পল্টন ময়দানে উপস্থিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি ইয়াহিয়া খানের আলোচনার প্রস্তাবও প্রত্যাখ্যান করেন। এদিন বিকেলে পল্টন ময়দানে ছাত্রলীগ ও শ্রমিক লীগ আয়োজিত সেই জনসভায় ইশতেহার ঘোষণা করা হয়। তাতে বলা হয়, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাম হবে বাংলাদেশ, নির্ধারিত হয় লাল সবুজের জাতীয় পতাকা। সেই সঙ্গে আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘোষণা করা হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক হিসেবে। কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের বহির্বিভাগে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না রোগীর। অভিযোগ রয়েছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও চিকিৎসকের দেখা পাওয়া যায় না, ফলে টিকিট কেটেও অনেক রোগী চিকিৎসা করাতে পারেন না এই হাসপাতালে। কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগ খোলার কথা সকাল 8:30টায়। তবে সেবা নিতে আসা রোগীদের অভিযোগ, নির্দিষ্ট সময়ে খোলে না বহির্বিভাগের টিকিট কাউন্টার, আর সকাল 10টা-11টার আগে দেখা মেলে না চিকিৎসকের। যারা আসেন তারাও আবার চলে যান দুপুর 1টার আগেই। শিশু বহির্বিভাগের সামনে দীর্ঘ সময় নবজাতক সহ মায়েরা দাঁড়িয়ে থাকলেও সহসা পাওয়া যায় না ডাক্তারের দেখা। একই অবস্থা অধিকাংশ বিভাগেই। এখন বাজে 11টা, এখন পর্যন্ত কোনো ডাক্তার নেই। গতকাল ফেরত গেছে, ডাক্তার আয় নাই। রুগী আমরা এমার্জেন্সি রুগী নিয়ে আসছি, কিন্তু ডাক্তার পাইতাছি না, কিন্তু সুস্থ রুগী দেখেন। এই হাসপাতালে সব মিলিয়ে চিকিৎসকের 87টি পদ থাকলেও শূন্য রয়েছে 26টি। কর্তৃপক্ষ বলছে, হাসপাতালে সাধারণ চিকিৎসকের ঘাটতি থাকলেও নেই বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব। তবে রোগীদের অভিযোগ, বিশেষজ্ঞ চিকিৎসকদেরও সময়মতো পাওয়া যায় না হাসপাতালে। দালালের উৎপাত দিন দিন বেড়েই চলেছে, প্রেসক্রিপশন নিয়ে চলে যায় এবং এই কারণে তারা ভোগান্তির শিকার হচ্ছে। সদর হাসপাতালে আইসি চিকিৎসা লাগিয়ে অল্প কিছু চিকিৎসা দিয়া বাইরে চিকিৎসা লাগিয়ে পাঠাইতেছে। বহির্বিভাগের দুরবস্থা ও রোগীদের ভোগান্তির কথা স্বীকার করলেন হাসপাতালের উপপরিচালক। রোগীরা যেন সঠিক সময় সঠিক সেবাটা পেয়ে যায়, সেই জন্য কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি আমরা বাধ্য করি। সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি, তারপরেও হয়তো 2-4 দিন ব্যত্যয় ঘটে, সেটা আমরা দেখব। গড়ে প্রতিদিন 1100 রোগী আসেন কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের বহির্বিভাগে সেবা নিতে। তবে লোকবল সংকট আর সময়মতো চিকিৎসক হাজির না থাকায় তারা বঞ্চিত হচ্ছেন কাঙ্ক্ষিত সেবা থেকে। ডিবিসি নিউজ ডেস্ক। নরসিংদীতে নদী ও খালবিল থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। নদী দূষণ, নাব্য সংকট ও কীটনাশকের অবাধ ব্যবহার সহ নানা কারণে বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির প্রায় সকল ধরনের মাছ। এতে করে স্থানীয় বাজারে আর এসব মাছের দেখা মিলছে না। তবে মৎস্য বিভাগ বলছে, দেশীয় মাছ রক্ষায় নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে। নরসিংদীর সব নদী ও খালবিলে একসময় পাওয়া যেত দেশীয় প্রজাতির প্রায় সব ধরনের সুস্বাদু মাছ, কিন্তু দিনের পর দিন নাব্যতা কমছে মেঘনা, শীতলক্ষা, আড়িয়ালখা, পুরাতন ব্রহ্মপুত্র সহ জেলার প্রায় সবগুলো নদী ও খালবিলের। জেলেদের অভিযোগ, নিষিদ্ধ জাল ও কীটনাশকের অবাধ ব্যবহার, শিল্প কারখানার বর্জ্যে দূষণের ফলে বিলুপ্ত হয়ে যাচ্ছে দেশীয় মাছ, যার কারণে আগের মতো এখন আর নদী, খাল কিংবা বিলে জেলেদের জালে ধরা পড়ছে না মাছ। কমে গেছে পাবদা, শিং, কই, ভেড়া, খলিশা, মলা, ঢেলা, বাইন, বেলে সহ অনেক মাছ। এইসব মাছ আর নাই, পানিতে গান গেছে শুকাইয়া, এই কারণে আর মাছ উঠে না। অনেক আছে খালি গুড়া গাড়া মাছ, মাছ নাই, বিভিন্ন জায়গা মাছ মেরে লাই, খালি আমরা মারি, অন্য সাইডে তো মারে। অনেক যে কারেন্ট জালে এই বিষয়ে একবার নিশ্চয় আছে, অনেক নাই এগুলি মাছ। এছাড়া প্রাকৃতিক কারণে ধ্বংস হয়ে যাচ্ছে মা মাছের আবাসস্থল, নষ্ট হচ্ছে মাছের বংশ বিস্তার। ফলে দিনের পর দিন নদীতে মাছ না পেয়ে বেকার হয়ে পড়েছেন জেলেরা। অনেকে চলে যাচ্ছেন অন্য পেশায়। কম শ্বাস দেখিয়া মানুষ টানো টুনো উঠে গেছে গা,
টান উঠতে গিয়ে মনে করো অন্য অন্য কাম সাম করে। সুইচ গেট হয়েছে, সুইচ গেটে কিন্তু পানি নামতে দেয়, উঠতে দেয় না। উঠতে পানির মধ্যে আমরা মাছ উঠে আইয়া, নামতে পানির মধ্যে মাছ নামবো একটা। মৎস্য বিভাগ বলছে বিলুপ্ত প্রায় দেশীয় মাছ রক্ষায় নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে। বেলাব উপজেলাতে আমরা একটু অভয়াশ্রম করেছি। এছাড়াও আমরা এই বছর, এই অর্থ বছরে রায়পুরা উপজেলাতে আমরা একটি ধরনের এই ধরনের একটা অভয়াশ্রম করার আমাদের কর্মপরিকল্পনা আছে। জেলার মৎস্য বিভাগের তথ্য মতে নদ নদী ও খালবিলগুলোতে 276 প্রজাতির মাছের মধ্যে বিলুপ্ত হয়ে গেছে 54 প্রজাতির মাছ। ডিবিসি নিউজ ডেস্ক। করতকল নিয়ন্ত্রণ বিধিমালা রয়েছে, তবে তার তোয়াক্কা করছেন না বরগুনার করতকল মালিকরা। লোকালয়ের খুব কাছেই গড়ে ওঠা এই কলগুলোতে দিনরাত চলছে কাঠ চেরাই। তালিকা পেলে ব্যবস্থা নেওয়া হবে এমন আশ্বাস দিয়েছে প্রশাসন। সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর বা বিঘ্ন ঘটায় এমন স্থানের ন্যূনতম 200 মিটারের মধ্যে করাতকল স্থাপন করা যাবে না, এমনটাই রয়েছে করাতকল নিয়ন্ত্রণ বিধিমালা 2012-তে। কিন্তু তা মানছে না বরগুনার করাতকল মালিকরা। জেলায় গড়ে উঠেছে 5 শতাধিক করাতকল। আমার মালিক পক্ষ জানতে পারে, কিন্তু এটা আমাদের জানা নেই, কারণ বিগত জানেন আজকে সব বরগুনা সামিল 30 বছর উপরে, এই একভাবেই তো চলিয়ে আসতেছে। আমি চালাইতেছি, সরকারি কোনো অনুমোদন নেই। অবৈধভাবে গড়ে ওঠা এসব করাতকল বনভূমি ধ্বংস করছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর বলে মনে করছেন পরিবেশবাদীরা। সরকারের নির্দেশনা থাকা সত্ত্বেও তারা মানছে না, এইভাবেই বনগুলো তারা উজাড় করতেছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এরকম এলোমেলোভাবে অনেক সমিল আছে, যেটি নগর জীবনকে তটস্থ করে। অবৈধ কাঠ চেরার পেছনে বা কাঠ পাচারের পেছনে এইসব সমিলগুলোর বেশ খানিকটা দায় রয়েছে। বরগুনা করাতকল মালিক অ্যাসোসিয়েশন বলছে, বন ও পরিবেশ রক্ষায় অবৈধ করাতকলগুলো অচিরেই বন্ধ হওয়া উচিত। যেগুলো লাইসেন্স না দেওয়া আছে এবং যেগুলো বন বিভাগের কাছাকাছি, এগুলো যেন অতি তাড়াতাড়ি বন্ধ করে দেয়, কারণ বন আমাদের দেশের সম্পদ, আমরা গাছ কাটি এবং গাছ সবারই ব্যবহার করতে হয়। এদিকে অবৈধ করাতকলগুলোর চূড়ান্ত তালিকা পেলে উচ্ছেদ অভিযান ও মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। অবৈধ করতকলের বিরুদ্ধে অভিযানটা আসলে আমাদের নিয়মিত। পূর্ণাঙ্গ তালিকাটা আমি আসার পর আসলে এখনো পাইনি, যে অবৈধ করতকলগুলো আমরা উচ্ছেদের জন্য অপারেশন চালাবো শিগগিরই। ডিবিসি নিউজ ডেস্ক। জয়পুরহাটে মাসের পর মাস বেশ কয়েকটি সড়ক উন্নয়ন ও সংস্কারের নামে কাজ অসমাপ্ত রাখায় ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। কাজের মান নিয়েও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। দ্রুত এসব সড়কের সংস্কার শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। জয়পুরহাট থেকে মোকামতলা ও আক্কেলপুর থেকে খেতলাল 51 কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক। 3টি প্যাকেজে 150 কোটি টাকা ব্যয়ে এসব সড়কের উন্নয়ন ও সংস্কার শুরু হয় গত বছরের শুরুর দিকে। একই সঙ্গে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে খেতলাল উপজেলার প্রায় 2 কিলোমিটার সড়কের উন্নয়নের কাজও শুরু হয়, কিন্তু শেষ হয়নি এখনো। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কে পাথর, বালি ও ইটের খোয়া ফেলে সংস্কার কাজ করায় ভোগান্তি হচ্ছে তাদের। এছাড়া নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার এবং বালির পরিমাণ ঠিক না থাকায় কাজের মান নিয়েও অভিযোগ উঠেছে। এই রাস্তার কাজ নাই, কিছু নাই, ধুলায় গাও সব মাকে যায়, প্রাণী টানি নাই, এলে কাজকর্ম করবে, মুখ চোখ মাকে যায়, খুব সমস্যা চলাফেরা করার। নাক জাম হয়ে যায়, ধুলাবালি আমাদের সমস্যা হয়ে যায়, যাত্রীরা উঠতে যাচ্ছে না, গাড়িগুলি খুবই খারাপ হয়ে যাচ্ছে। অনিয়মের কথা স্বীকার করলেন সড়ক বিভাগের কর্মকর্তাও। আমাদের বেশ কয়েকটি জায়গায় উনি নিচের লেয়ার পর্যন্ত করেছেন এবং প্রতিটি লেয়ারের মান পরীক্ষা করেছেন। এক জায়গায় একটি মাটির আস্তর পাওয়ার কারণে উনি একটু দ্বিমত প্রকাশ করেছিলেন। দ্রুত সংস্কার কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন। যেখানে যেখানে সমস্যা ছিল, সমস্যাগুলো সমাধান করবার জন্য আগামী 1 মাসের সময় তাদের দিয়েছি। প্রতিনিয়তই রাস্তাগুলো আমি পরীক্ষা করব, যাতে করে কোনো পর্যায়ে কেউ দুর্নীতি করতে না পারে। জনদুর্ভোগ কমাতে দ্রুত এসব সড়কে সংস্কার কাজ শেষ করার দাবি জেলাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।